আমি আমার খুব পছন্দের বা বারবার পঠিত একটা বই দিয়ে আমি আমার ডগমাটিক স্লাম্বার থেকে আবার উঠে দাঁড়ালাম বলা যায়। আমি যে বইটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বাই বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বইটা 1946 সালে প্রকাশিত হয়। 1932 সাল থেকে উনি লেখা শুরু করেন। বিভিন্ন জায়গায় উনি লেকচার দিয়েছেন পুরো হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে। সেটা পরবর্তীতে লেকচার নোট থেকে বই আকারে দাঁড়িয়েছে। উনি যে সময় বইটা লিখেছেন আপনারা দেখেন খুবই ক্রিটিক্যাল টাইম। 1933 সালে হিটলার জার্মানির ক্ষমতায় বসেন। তারপর আমরা দেখব পুরো পৃথিবীর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নিপতিত হয় এবং ওয়ার্ল্ড ওয়ারের শেষেই উনি বইটা প্রকাশ করেন এক বছর পরে। সবচেয়ে ইউরোপের বা মানব জাতির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধের সময়টাতেই বার্ট্রান্ড রাসেল তার একটা সেরা বই, সবচেয়ে শোকপাঠ্য একটি বই রচনা করেছেন। এবং এই বইটা আসলে যে কোনো তরুণ জ্ঞান পিপাসু, যে ফিলোসফি শব্দটা যেটা আমরা জানি যে লাভ ফর নলেজ, জ্ঞানের প্রতি ভালোবাসা, এই জ্ঞানের প্রতি ভালোবাসা জাগ্রত করার জন্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি ইজ এ মাস্ট টেক্সট ফর এনি স্টুডেন্ট অর লার্নার অর ওয়ান অফ এ ফিলোসফার। কেন এটা? এটা হচ্ছে যে প্রথমত কারণ হচ্ছে যে বার্ট্রান্ড রাসেল নিজে একজন ফিলোসফার। আপনি যে ফুটবলার না, যে ডাক্তার না, ফুটবলার তার কাছে ফুটবলার টিপস পাওয়া যায় না, যে ডাক্তার না তার পরামর্শ বেশিরভাগ সময় ভালো পরামর্শ হয় না, ভুল অপতথ্য হইতে পারে, অপচিকিৎসা হইতে পারে। সো একজন ফিলোসফারের কাছ থেকে ফিলোসফির ইতিহাস জানাটা খুবই এনজয়েবল। দ্বিতীয়ত হচ্ছে যে তার ল্যাঙ্গুয়েজ, বলা যায় বিশ্ব থেকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইংলিশ প্রোজ রাইটার। এবং আপনারা জানেন উনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তার আরও বেশ কয়েকটি গ্রন্থ আছে, ম্যারিজ অ্যান্ড মোরালস। তারপরে সে ফিলোসফির আরও অনেক টেক্সট লিখেছেন। উনি লাইবনিজের উপর পিএইচডি করেছেন, ওয়ান অফ দ্য টপ মোস্ট ম্যাথমেটিশিয়ান অফ হিস টাইম। সো এরকম একটা ভার্সেটাইল ট্যালেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সে, আমরা যে আর্ট ফর আর্টসের কথা বলি, সেরকম জ্ঞান চর্চার জন্য স্রেফ জ্ঞান চর্চা উনি করেননি। উনি তার সময়কালে সবচেয়ে অ্যাক্টিভ পাবলিক ইন্টেলেকচুয়াল ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধবিরোধী একটা স্ট্রং ভয়েস ছিলেন বার্ট্রান্ড রাসেল। এ কারণে উনি ইংল্যান্ডও সরকারের রোশনাল পড়েছেন, আমেরিকাতেও সরকারের রোশনাল পড়েছেন। একজন বুদ্ধিজীবীর যে ভূমিকা আমরা জানি, যে কোশ্চেনিং দ্য পাওয়ার, যে ক্ষমতাকে প্রশ্ন করা, বার্ট্রান্ড রাসেল তার সারা জীবনেই সেটা করেছেন। একই সঙ্গে একজন নলেজ সিকার, আজীবন নলেজ সিকার ছিলেন বার্ট্রান্ড রাসেল। তো আমি এই বইটার কিছু কিছু ব্যক্তিকে নিয়ে লেখা আমার কাছে মুখস্থ হয়ে গেছে। যে ইমানুয়েল কান্টকে নিয়ে যে সুন্দর গদ্যের লেখা, যে ইমানুয়েল কান্ট ইজ কনসিডার দ্য ফাদার অফ মডার্ন ফিলোসফি, আই থিঙ্ক ইজ ভেরি রাইটলি। তারপরে বেনেডিক্ট স্পিনোজাকে নিয়ে একটা সুন্দর লাইন লিখছেন যে বেনেডিক্ট স্পিনোজা, বারুচ স্পিনোজা ইজ দ্য নোবেলেস্ট অফ দ্য ফিলোসফার্স, লাভলিয়েস্ট অফ দ্য ফিলোসফার্স। তো এরকম প্রত্যেকটা ফিলোসফারকে নিয়ে এত সুন্দর ইন্ট্রোডাকশন, তার জীবন, তার গুরুত্বপূর্ণ কাজ এবং তার চিন্তায় গুরুত্বপূর্ণ অবদানটা উনি সবচেয়ে সফিস্টিকেটেড ইংরেজি ভাষায় তুলে এনেছেন। এই বইটা আমার প্রথম পড়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে। যেহেতু এই বইটা আমার সংগ্রহ ছিল না, তো ওই বইটা এতবার কালেক্ট করেছি আমার এখনও বইটার কল নাম্বার মনে আছে। যারা ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে পড়াশোনা করেন তারা দোতলায় যে 109 RUH এই কল নাম্বারে বইটা পড়তে পারবেন। বার্ট্রান্ড রাসেল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, অবশ্যই নামটা লিখতে হবে। বার্ট্রান্ড রাসেলের এই গুরুত্বপূর্ণ বইটি 3টি বড় ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে অ্যানসিয়েন্ট ফিলোসফি, প্রাচীন দর্শন। এখানে প্রি সক্রেটিক, সক্রেটিস পূর্ব দার্শনিকগণ, তারপর সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল তাদের কথা এসেছে। তারপরে অ্যারিস্টটলের পরের কিছু দার্শনিক নিয়ে আলোচনা এসেছে। তারপর হচ্ছে যে ক্যাথলিক ফিলোসফি, মানে খ্রিস্টিয়ান
ক্রিশ্চিয়ানিটির প্রচারের পর যে ইউরোপের স্কলাস্টিক ফিলোসফি বা বাইবেল সেন্ট্রিক যে দর্শন ছিল প্রায় দেড় হাজার বছর, এই সময়কালটা নিয়ে আরেকটা চ্যাপ্টার, এবং সর্বশেষ হচ্ছে মডার্ন ফিলোসফি। এখানে তো প্রত্যেকটা পর্বে উনি ওই সময়ের সেরা সেরা দার্শনিকদের, গুরুত্বপূর্ণ দার্শনিকদের যারা জ্ঞানচর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের কথা বলেছেন। এখানে উনি ভূমিকাটাও খুবই উপভোগ্য। উনি ভূমিকায় বলেছেন যে ফিলোসফি কী নিয়ে কাজ করে, ফিলোসফির বাউন্ডারিটা কী। উনি বলতে চাচ্ছেন যে ফিলোসফি হচ্ছে ধর্ম এবং বিজ্ঞান এর মাঝামাঝি নো ম্যানস ল্যান্ড নিয়ে কাজ করেন। ধর্ম আমাদেরকে সার্টেনিটি দেওয়ার চেষ্টা করে, বিজ্ঞানও সার্টেনিটিতে পৌঁছার চেষ্টা করে, কিন্তু তারপরও আমরা অনেক কিছুতে আমরা সার্টেন না, অনেক কিছুতে আমরা অস্পষ্ট। বিজ্ঞানও সময়ে সময়ে চেঞ্জ হয়, যুগে যুগে চেঞ্জ হয়। সো কিছু কিছু চিরন্তন প্রশ্ন যেটা ধর্মের কাছ থেকে পুরোপুরি অ্যান্সার পাওয়া যায় না, বিজ্ঞানও সবসময় মিলে না, এরকম প্রশ্ন নিয়েই দর্শনের কাজ। উনি দর্শনের টেরিটরি ভাগ করেছেন, সেটা খুবই ইন্টারেস্টিং। তারপর উনি এখানে ক্লিয়ারলি ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে কথা বলেছেন। উনি এখানে ইস্টার্ন ফিলোসফি নিয়ে তেমন আলাপ করেনি। ভারতের বা চীন বা জাপান বা মিডল ইস্টার্ন ফিলোসফি তার আলোচনা আসেনি। এখানে গ্রিক রোমান পাটাতনে দাঁড়িয়ে ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে উনি আলোচনা করেছেন। ফিলোসফির ইতিহাস আলোচনায় আমি বেশি কথা না বলে এক দুইটা ছোটো ফুটনোট দিয়ে আলোচনা শেষ করি। আমরা যদি দেখি যে বিশ্ব দর্শন দীর্ঘ সময় একজন ব্যক্তির একচ্ছত্র আধিপত্য ছিল, সেটা হচ্ছে অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটলের ওয়ার্ল্ড ভিউ, কসমোলজি, মানে মহাকাশ বিজ্ঞান, সেটা আবার টলেমির চিন্তার উপরে দাঁড়িয়ে। সেটা হচ্ছে কি যে পৃথিবীর সেন্টার এবং তাকে কেন্দ্র করে সূর্য, গ্রহণ এবং সবগুলো গ্রহ নক্ষত্র আবর্তিত হচ্ছে। কিন্তু যখন টেলিস্কোপ আবিষ্কার হলো, গ্যালিলিও, কোপার্নিকাস, তারা দেখলেন যে আসলে না, পৃথিবী সৌরজগতের ক্ষুদ্র ছোট একটা গ্রহ, তার মধ্যে আরও অনেক গ্রহ আছে সূর্যকে কেন্দ্র করে, এবং সূর্যের বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন নক্ষত্র আছে, এবং এই নক্ষত্র ঘিরে গ্যালাক্সি আছে। তো এরকম আমরা মিল্কি ওয়ে নামে একটা গ্যালাক্সি সদস্য হচ্ছে সূর্য। সো এই যে রেনেসাঁটা কি, রেনেসাঁ হচ্ছে যে আমরা অনেক দূরবর্তী দেখার সক্ষমতা অর্জন করা, দৃষ্টি সক্ষমতা। তারপর হচ্ছে যে আমরা ওই সময় আমরা দেখব কিছুদিন পর অ্যান্থনি বন লিওনহক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তো আমরা যখন অনেক দূরের জিনিসপত্র দেখতে শুরু করলাম, তেমনি আমরা অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, যেটা আমাদের সাধারণ চোখে দেখা যায় না, সেরকম জগৎ সম্পর্ক, অণুজীব বিজ্ঞান, যে আমরা আমাদের দৃষ্টির আড়ালে যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক প্রাণীকুল আছে, অণুজীব আছে, সেটা আমরা দেখার সক্ষমতা অর্জন করি। তো আধুনিক এভাবে এটা বলা যায় যে মানুষ একটা বড় জায়ান্ট লিফট দিল। আরও যদি আমরা দেখি যে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি, এক পর্যন্ত আমরা 2-3 হাজার বছর যদি আমরা দেখি যে মানুষের কৃষি কাজের উপকরণ খুবই একই ধরনের ছিল, লাঙ্গল দিয়ে হাল চাষ করা, গরু দিয়ে হাল চাষ করা, সিম্পল। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর আমরা দেখলাম যে আমরা কিছু কিছু টুল আবিষ্কার করলাম, যেটা মানুষের লেবারকে মিনিমাইজ করেছে। দেখছে হাজার মানুষের কাজ একটা মেশিন করে দিচ্ছে। তো এরকম উইল ডুরান্ট নামে আরেকজন ফিলোসফার অফ হিস্ট্রি, উনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে ইফ আইডিয়াস ডু নট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইনোভেশনস ডু। তো উনি এরকম কয়েকটা আবিষ্কার কথা বললেন, যে আর্করাইটের সুতার কল, তারপরে জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন, এরকম কয়েকটা আবিষ্কার শিল্প বিপ্লবে ত্বরান্বিত করেছে। এবং যে কোনো আবিষ্কার, ইনোভেশন সোসাইটিতে অনেক পরিবর্তন নিয়ে আসে, ইতিবাচক, নেতিবাচক, অর্থনীতি পরিবর্তন নিয়ে আসে। প্রাচীন গ্রিক সভ্যতা, গ্রিক রোমান সিভিলাইজেশন আলাপ করতে যে উনি প্রায় 4,500 বছরের আগের সময়কাল নিয়ে হামুরাবির কোড, তারপরে ওই সময় ফিনিশিয়ান, মিশরীয়, ব্যাবিলনীয় সভ্যতারও সুন্দর আলাপ তুলেছেন ভূমিকাতে। একবারে প্রায় মানবজাতি 4,500 বছরের ইতিহাসের একটা সামারি হচ্ছে, চিন্তার ইতিহাসের একটা সামারি হচ্ছে 789 পৃষ্ঠার এই বইটি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। যে কেউ দর্শনের জগতে ঢুঁ মেটতে চাইলে মূল ভাষায়, বার্ট্রান্ড রাসেলের ভাষায়
এটা পড়ার চেষ্টা করলে খুবই বহুত ফায়দা মিলবে। এটার বাংলা অনেক অনুবাদ আছে, প্রত্যেকটাই খুব বাজে, আপনার পড়ার ইন্টারেস্ট, দর্শনের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে। আপনারা বাট্টার রাসেল বই ইংরেজিতে পড়েন, আপনারা একই সঙ্গে সুন্দর একটি ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ার সৌভাগ্য অর্জন করবেন এবং একজন দার্শনিকের কাছ থেকে পাশ্চাত্য দর্শনের ইতিহাসটা জানবেন। আপনাদের স্বাগতম জানাচ্ছি বাট্টার রাসেলের হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি বইয়ে। সামনে হয়তোবা অন্য কোনো বই নিয়ে আলাপ করবো আপনাদের সাথে। মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।